গল্পকরণে আপনারা শুনছেন জুল ভার্নের লেখা গল্প স্কুল ফর রবিনসন্স। আজকে চতুর্থ পর্ব। ছাত্র ও শিক্ষক প্রতিজ্ঞা করল প্রকৃতির দান হিসেবে আগুন যখন পাওয়াই গেছে এটাকে কোনোভাবেই নিভতে দেয়া যাবে না। কিন্তু কাঠ আর শুকনো পাতা যতক্ষণ যোগান দেয়া যাবে ততক্ষণই জ্বলবে ওটা, তারপর নিভে যাবে। সারা রাত জেগে কি এই কাজ করা সম্ভব? টার্টলেট বললেন, অবশ্যই সম্ভব, তুমি ঘুমাও, আমি আগুনটাকে জিইয়ে রাখব। শুধু যে মুখে বললেন তা নয়, কাজটা করেও দেখালেন। আগুনের শিখার দিকে এক দৃষ্টে তাকিয়ে রাতটা কাটিয়ে দিলেন তিনি। একা নন, গডফ্রেও তার সঙ্গে জেগে থাকল। টার্টলেট মনের আনন্দে অনেক কথাই বলে গেলেন। তার মধ্যে দু একটা কথা রীতিমতো হাসির বোমা। এই যেমন একবার তিনি আগুনের শিখার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বলে উঠলেন, গডফ্রে, ওরা দেখছে আমার চেয়েও ভালো নাচে। আপনার চেয়েও ভালো নাচে? কারা? গডফ্রে অবাক। দেখছো না কেমন কোমর দোলাচ্ছে, ঠ্যাং বাঁকাচ্ছে, হাত নাড়ছে, মাঝে মধ্যে তরাক করে লাফও দিচ্ছে। ভালো করে লক্ষ্য করো গডফ্রে, দেখে শেখো, ওরাই তোমার উপযুক্ত শিক্ষক হতে পারে। আপনি কাদের কথা বলছেন? গডফ্রে হতভম্ব। আমি তো কিছুই বুঝতে পারছি না। আগুনের শিখা গডফ্রে, আগুনের শিখা। এত সুন্দর নাচ আমি আগে কখনো দেখিনি। হেসে উঠে আগুনটা আরো কাছে সরে এলো গডফ্রে। গা গরম করার ইচ্ছে। তবে গা গরম করার চেয়েও জরুরি কাজে আগুনটাকে ব্যবহার করল ওরা। সকাল হতেই রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে উঠল দুজন। ডিম সেদ্ধ করা হলো। খেতে গিয়ে মুখ পুড়িয়ে ফেললেন টার্টলেট। শুধু ডিমে কিন্তু আমার রসনা তৃপ্তি হবে না, 2-4টে মুরগির রোস্ট করার ব্যবস্থা করো গডফ্রে। ভেড়ার একটা ঠ্যাঙও চাই, আর চাই ছাগলের শের 5 মাংস। তুমি বললে কয়েকটা পাখি আর কিছু মাছ ধরে আনি। রয়েছে স্যার, রয়েছে, সাবধান করে দিয়ে বলল গডফ্রে। একসঙ্গে এত সব খেতে শুরু করলে পেট খারাপ করবে যে। তাছাড়া গোগ্রাসে সব খাবার করে ফেললে ভবিষ্যতে কি হবে? একজোড়া মুরগি আপাতত যথেষ্ট বলে মনে করি স্যার। মুরগির মাংসের সঙ্গে জব দিয়ে তৈরি রুটি দারুণ লাগবে। এই প্রস্তাবে রাজি হলেন টার্টলেট। ফলে একজোড়া মুরগির প্রাণ হারালো। টার্টলেট আগুনে মুরগি ঝলসাচ্ছেন, ওদিকে গডফ্রে জব থেকে আটা তৈরি করতে ব্যস্ত। সকালে নাস্তাটা আজ খুব আয়েশ করে খেল ওরা। সারাদিন নানা কাজে ব্যস্ত থাকলো ওরা। সবচেয়ে জরুরি কাজ যে আগুনটা টিকিয়ে রাখা, ওরা তা জানে। তাতে প্রচুর কাঠ এনে ফেলা হলো। রাতের বেলা আগুনের পাশে, তবে নিরাপদ দূরত্বে ঘুমালো ওরা। শেষ রাতের দিকে ঠান্ডা বাতাসের স্পর্শে ঘুম ভেঙে গেল গডফ্রে। ঠান্ডা বাতাসের রহস্যটা কি, কোত্থেকে আসছে? খেয়াল করার পর সে আন্দাজ করল বাতাস আসছে ফুকরের উপর দিক থেকে। উইলট্রির ডালপালা যেখানে শুরু হয়েছে নিশ্চয়ই সেখানে আরো একটা ফোকর আছে। কে জানে, পুরো গাছটাই হয়তো ফাঁপা। সমস্যা হলো মাথার উপর ফুটো বা গর্ত থাকলে শুধু বাতাস ঢুকবে না, বৃষ্টিও ঢুকবে। এ কেমন আস্তানা যে বৃষ্টির সময় ভিজতে হবে? গডফ্রে ঠিক করল ব্যাপারটা তদন্ত করে দেখতে হবে। সত্যি যদি গর্ত থাকে সেটা বন্ধ করা দরকার। ব্যাপারটা নিয়ে যতই চিন্তা করল সে, ততই রহস্যময় লাগলো। গত কয়েকদিন এই ঠান্ডা বাতাস কোথায় ছিল? তাহলে কি সেদিন যে বাজটা পড়েছিল এই গাছেও তা আঘাত হানে? মনটা খুঁত খুঁত করছে গডফ্রের। আস্তানা থেকে বাইরে বেরিয়ে এলো সে। গাছের উপর দিয়ে তাকিয়ে রহস্যটা কি বোঝার চেষ্টা করছে। একটু পরেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। হ্যাঁ, বজ্রপাতের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। মগডাল থেকে কাণ্ড পর্যন্ত একেবারে ঝলসে দিয়েছে। কাণ্ডের খানিকটা বাকল পুড়ে ছাই হয়ে গেছে। গর্তটাও তৈরি হয়েছে ওখানে। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় মাথা নত হয়ে এলো গডফ্রের। বাজটা যদি গাছের ভেতর ঢুকে পড়ত, সেই দুর্যোগের রাতে ওরা কেউই বাঁচত না। বাকল পুড়ে যাওয়ায় ওখানে একটা গর্ত তৈরি হয়েছে, আর সেই গর্ত দিয়েই গাছের ভেতর বাতাস ঢুকছে। তার মানে কি পুরো গাছটাই ফাঁপা? নিশ্চয়ই তাই। এত বড় গাছ দাঁড়িয়ে আছে শুধু বাকলের উপর ভর করে। নিজের ধারণা সঠিক কিনা পরীক্ষা করার জন্য ব্যস্ত হয়ে উঠল গডফ্রে।
পাইনের ডাল দিয়ে লম্বা একটা মশাল বানালো সে। কোটরের ভেতর ঢুকে মশালটা জ্বালালো। লালচে আলোয় ভেসে গেল ভেতরটা। মেঝে থেকে প্রায় 15 ফুট উপরে এবড়ো থেবড়ো একটা ছাদ দেখা যাচ্ছে। মশালটা আরো খানিক উঁচু করতে ছাদের গায়ে গর্তটা এবার আবছা মতো দেখতে পেল সে। হ্যাঁ, তার ধারণাই ঠিক। গাছটা আগাগোড়া খালি, পুরোপুরি ফাঁপা। গাছের ভেতরের দেয়ালগুলোয় অনেক খাঁজ আর ভাঁজ আছে। সেগুলোয় পা রেখে উপরে ওঠা সম্ভব। ছাদের গর্তটা ভালো করে পরীক্ষা করার জন্য সাবধানে উঠতে শুরু করলো গডফ্রে। গর্ত যখন একটা আছে, সেটাকে বন্ধ তো করতেই হবে। ভয় শুধু ঠান্ডা বাতাস আর বৃষ্টিকে নয়, ভয় জঙ্গলিদেরকেও। আদিবাসীরা যদি হামলা করে বসে হঠাৎ, ওই গর্ত ওদের পালাবার পথ হতে পারে। গডফ্রে এখন তাই ভাবছে, গর্তটা পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত হবে না। একজোড়া শিখরের মাঝখানে মশালটাকে আটকে রেখে উপরে উঠছে গডফ্রে। 3 মিনিটের মধ্যে প্রায় 60 ফুট উঠে এসেছে সে। কি সাংঘাতিক! গাছটা সত্যি আকাশ ছোঁয়া। একটানা উঠতে পারছে না সে। খানিকটা উঠে বিশ্রাম নিতে হচ্ছে। গর্তটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছে। আর 20-25 ফুট দূরে ঠান্ডা বাতাস এখন রীতিমতো গডফ্রের মুখে ঝাপটা মারছে। যত উপরে উঠছে সে, গাছের ভেতরটা ততই ক্রমশ সরু হয়ে আসছে। একসময় গর্ত থেকে মাথাটা বাইরে বের করে দিল গডফ্রে। তার মুখের চারপাশে এখন ঘন পাতায় ঢাকা মগডালই শুধু দেখা যাচ্ছে। সন্দেহ নেই, গাছটার আশপাশ থেকে মুখ তুলে উপর দিকে কেউ তাকালে তাকে কেউ দেখতে পাবে না। অথচ গডফ্রে দ্বীপের চারদিকে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছে। চারপাশে চোখ বোলাচ্ছে। হঠাৎ একদিকে মোচড় খেয়ে ওঠা ধোঁয়া দেখে বিস্ময়ে পাথর হয়ে গেল গডফ্রে। কোনো ঝোপঝাড় থেকে নয়, ধোঁয়া উঠছে সৈকত থেকে। ওদিকে কোনো গাছপালা নেই, কাজেই আগুনটা বাজ পড়ার ফলে সৃষ্টি হয়নি। তা যদি হতো, বৃষ্টি হয় নিভে যাবার কথা। রহস্যটা কি তাহলে? তরতর করে নিচে নেমে এলো গডফ্রে। গাছের ভেতর থেকে বেরিয়ে হনহন করে সৈকতের দিকে যাচ্ছে সে। ধোঁয়া মানে আগুন, সে আগুনের রহস্য তাকে জানতেই হবে। এর আগেও ধোঁয়া দেখেছে সে, কিন্তু রহস্যটার কোনো কিনারা আজও করতে পারেনি। আজ সে গোটা ব্যাপারটা ভালোভাবে তদন্ত করে দেখতে যায়। কিন্তু সৈকত চষে ফেলেও কোনো লাভ হলো না। ধোঁয়া বা আগুন কিছুই নেই কোথাও। আশেপাশে কোনো লোকজন আছে কিনা বোঝার জন্য চিৎকার শুরু করলো সে। গলা চড়িয়ে ডাকছে, কেউ কি আছো? কোনো ভয় নেই, সাড়া দাও। কিন্তু কেউ সাড়া দিল না। ব্যাপারটা চোখের ভুল বলে মানতে পারছে না গডফ্রে। তার মনে প্রশ্ন জাগল, তবে কি উষ্ণ কোনো প্রস্রবণ আছে সৈকতের আশপাশে? পাক খেয়ে ওঠা ধোঁয়াটা কি সেই প্রস্রবণ থেকে উঠেছে? কিন্তু তা যদি থাকেই, চোখে পড়ছে না কেন? প্রায় 4 ঘন্টা খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে উইলট্রির কাছে ফিরে এলো গডফ্রে। ইতিমধ্যে ঘুম ভেঙেছে প্রফেসর টার্টলেটের। পকেট বেহালার সুর তুলছেন, মাঝে মধ্যে উস্কে দিচ্ছেন আগুনটা। বিছানার শুকনো ঘাস আর পাতা কয়েকদিন পরপরই বদলে ফেলছে গডফ্রে। আরামে বাস করতে হলে পরিশ্রম না করলে চলে না। ছুরি দিয়ে মোটা একটা শিকড় চেয়েছে কোটরের ঠিক মাঝখানে একটা টেবিল বানিয়েছে সে। বাইরে থেকে গাছের গুঁড়ি নিয়ে এসে তৈরি করেছে টুল। সেগুলোকে আরাম কেদারা হয়তো বলা যাবে না, তবে বসার কাজ ভালোভাবেই চলে। ঝড় বৃষ্টির দিনে এখন ওদেরকে হাঁটুর উপর খাবার রেখে খেতে হবে না, টেবিলে বসে খেতে পারবে। ঠান্ডার দিনে কি পারবে, এই নিয়ে বেশ চিন্তায় আছে গডফ্রে। এখন সময়টা গরমকাল, অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াতে অসুবিধা হচ্ছে না। কিন্তু শীতকালের জন্য গরম কাপড় চাই। প্যান্ট, শার্ট আর ওয়েস্টকোট এখনো পরা যাচ্ছে ঠিকই, কিন্তু যেভাবে ছিঁড়ে যাচ্ছে তাতে আর বেশি দিন পরা যাবে না। শেষ পর্যন্ত হয়তো গাছের ছাল আর ছাগর ভেড়ার চামড়াই পরতে হবে ওদেরকে। টার্টলেট ঘোষণা করেছেন, গডফ্রে হলো এই দ্বীপের প্রধানমন্ত্রী। খাদ্য দপ্তরটা প্রধানমন্ত্রী নিজের হাতিয়ে রেখেছেন। রোজ সকালে সুস্বাদু শেকড় আর ফল সংগ্রহ করতে বেরিয়ে পড়ে গডফ্রে। এই কাজে কয়েক ঘন্টা করে বেরিয়ে যায় তার।
মাঝে মধ্যে মাছ ধরতেও যায় সে। মাছ বা মাংসের কোনো অভাব নেই, কিন্তু হাঁড়ি পাতিল না থাকায় রান্না করাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আগুনে ঝলসানো মাছ মাংস খেতে কতদিন আর ভালো লাগে। ভেতরে কোটর আছে, এরকম আরও একটা দেবদারু গাছ আবিষ্কার করেছে গডফ্রে। অবশ্য ওদের আস্তানার মতো অত বড় নয় সেটা। দ্বিতীয় গাছটার ভেতর মোরগ মুরগিরা থাকছে। মুরগিগুলো ওখানেই ডিম পারে। ইতিমধ্যে অনেক বাচ্চাও ফুটেছে। ভেড়া আর ছাগলের জন্য একটা আস্তানা দরকার, তবে শীত আসতে এখনো বেশ দেরি, কাজেই গডফ্রের কোনো তাড়া নেই। ওগুলো শরীর স্বাস্থ্য বেশ ভালোই যাচ্ছে। দ্বীপে আসার পর আগের চেয়ে মোটা তাজা হয়ে যাচ্ছে সবগুলো। ইতিমধ্যে বংশবিস্তারও মন্দ হয়নি। সব মিলিয়ে অনেকগুলো প্রাণী, সবাই বেশ সুখী আছে। ফিনা আইল্যান্ডে এখনো পর্যন্ত কোনো হিংস্র জন্তু দেখা পাওয়া যায়নি। থাকলে অবশ্যই ছাগল ভেড়ার ঘাড় মটকানোর জন্য হানা দিত। দিনগুলো বেশ শান্তই কাটছে ওদের। জুন মাসের ২৬ তারিখে হঠাৎ একটা বিস্ময়কর ঘটনা ঘটল। সেদিন হাঁটতে হাঁটতে দ্বীপের উত্তর প্রান্তে চলে এলো গডফ্রে। এদিকে আগে কখনো আসেনি সে। সৈকতের কিনারায় একটা বালির ঢিবি দেখতে পেল সে, পানি থেকে খুব কাছে। ঢিবিটার কাছে সামুদ্রিক আগাছার একটা স্তূপ রয়েছে। স্তূপটার পাশে অদ্ভুত আকৃতির একটা পাথর পড়ে আছে, যেন একটা আজব জন্তু গুড়ি মেরে বসে আছে, পাহারা দিচ্ছে সাগরটাকে। পাথরটা কি মন্ত্র জানে? তা না হলে গডফ্রেকে এভাবে টানছে কেন? কাছে এসে গডফ্রে হতভম্ব হয়ে পড়ল। কোথায় পাথর? এ তো দেখা যাচ্ছে প্রকাণ্ড একটা সিন্দুক। এত বড় এত ভারী একটা সিন্দুক এখানে এলো কিভাবে? এটা কি ওদের জাহাজের সম্পত্তি? জাহাজ ডুবির পর স্রোতের টানে সৈকতে উঠে এসেছে, নাকি অন্য কোনো জাহাজ ডুবেছে এদিকটায়, এটা সেই জাহাজের সম্পত্তি? সিন্দুক জারি হোক, এটা যে এদেরকে ঈশ্বর দান করেছেন তাতে কি আর কোনো সন্দেহ আছে? এই দ্বীপে ওরা ছাড়া আর কেউ যখন নেই, এটা ওদেরই প্রাপ্য। এখন দেখা দরকার সিন্দুকের ভেতর কি আছে। প্রথমে সিন্দুকটা ভালোভাবে পরীক্ষা করল গডফ্রে। নাম ঠিকানা কিছুই লেখা নেই গায়ে। ঢাকনিটা অত্যন্ত শক্তভাবে বসানো হয়েছে, খুলতে সমস্যা হবে। লোহার নয়, কাঠের তৈরি সিন্দুক, কিনারাগুলো তামার পাত দিয়ে মোড়া। সৈকত থেকে ওদের আস্তানা ৪ মাইল দূরে। এত ভারী একটা জিনিস সেখানে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। ঢাকনি খোলার আগে তালা খুলতে হবে, তাই সেটাকেই আগে পরীক্ষা করল গডফ্রে। কোনো যন্ত্রপাতি নাই। অগত্যা বড় একটা পাথর তুলে তালার গায়ে বাড়ি মারতে শুরু করল সে। তালা ভেঙে গেল। ঢাকনি খুলে গডফ্রে দেখল সিন্দুকের ভেতরে দস্তার পাত দিয়ে মোড়া। ভেতরে এতটুকু পানি ঢুকতে পারেনি। দস্তার পাত সরাতেই গডফ্রের চোখ জোড়া আনন্দে চকচক করে উঠল। এটা যে কোনো সংসারী লোকের সিন্দুক তাতে কোনো সন্দেহ নেই। একটা সংসার করতে যা যা লাগে সব এতে আছে। জিনিসগুলো এলোমেলো না করে কি কি আছে দেখে নিচ্ছে গডফ্রে। মুখে মুখে তালিকা তৈরি করছে সে। প্যান্ট, শার্ট, টেবিল ক্লথ, চাদর, জানালার পর্দা, পশমি গেঞ্জি, পশমি মোজা, সুতি মোজা, মখমলের ড্রেসিং গাউন, হাতে বোনা ওয়েস্টকোট, লোহার কড়াই, কেটলি, কফির পাত্র, চায়ের জন্য আলাদা কেটলি, ছুরি, কাঁটা চামচ, আয়না, চিরুনি, কয়েক পাত্র ব্যান্ডি, কয়েক পাউন্ড করে ভালো চা ও কফি। যন্ত্রপাতির মধ্যে পাওয়া গেল করাত, তুরপুন, পেরেক, আংটা, শাবল, কুড়াল, কোদাল ইত্যাদি। এখানেই শেষ নয়, বেশ কিছু অস্ত্র আছে। চামড়ার খাপে মোড়া একজোড়া বিশাল ভোজালি, একটা 2 নালা এবং 1 নালা বন্দুক, 3টে রিভলভার, 12 পাউন্ড কার্টিজ ও গুলি, কয়েকশো বুলেট। সব অস্ত্রই একটা ব্রিটিশ কোম্পানির তৈরি। সিন্দুকের ভেতর দিকে পাওয়া গেল ঔষধের ছোট্ট একটা বাক্স, একটা দূরবীন, একটা কম্পাস, একটা ক্রোনোমিটার। এক কোণে রয়েছে ইংরেজিতে লেখা কয়েকটা বই, কয়েক দিস্তা কাগজ, কলম, পেন্সিল, একটা পঞ্জিকা, নিউ ইয়র্কে ছাপা একটা বাইবেল এবং একটা রান্না শেখার সচিত্র বই। আশ্চর্য ব্যাপার, ঠিক যা যা ওদের দরকার সিন্দুকটায় শুধু সেই সব জিনিসটাই রয়েছে। একেই বলে ভাগ্য। ফিনা আইল্যান্ডে এখন আর ওদের কোনো জিনিসের অভাব থাকবে না। সব জিনিস এক্ষুনি আস্তানায় নিয়ে যাওয়া সম্ভব নয়।
অস্ত্র ও অন্যান্য একটা জিনিস নিয়ে প্রফেসর টার্টলেটের কাছে ফিরে এলো গডফ্রে। তার হাতে লোহার কড়াইটা দেখে টার্টলেট এমন নাচ শুরু করলেন, থামাতে ঘেমে উঠল গডফ্রে। সব কথা শোনার পর গডফ্রেকে মাথায় তুলে আরেক দফা নাচলেন তিনি। এতদিন তিনি তার পকেট, বেহালায় শুধু কোন সুর বাজিয়েছেন, আজ এই প্রথম ঝড় টেনে তুললেন আনন্দ আর উল্লাসের সুর। দুপুরের খাওয়া কোনো মতে সেরে গডফ্রে আবার রওনা হলো। এবার তার সঙ্গে টার্টলেটও রয়েছেন। সৈকতে এসে সিন্দুকটা দেখলেন তিনি। ঢাকনি খুলে থরে থরে সাজানো জিনিসগুলোর উপর পরম মমতায় হাত বোলালেন। দুজন মিলে যতটা পারা সম্ভব সিন্দুকের জিনিসপত্র আস্তানায় বয়ে নিয়ে এলো। যাবার আগে কড়াইয়ে স্টু চাপিয়ে গিয়েছিল, সেটা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল। পরদিন আবার ভোর হতেই ছুটল সৈকতে। আরও 3 বার আসা যাওয়া করে বাকি জিনিসপত্র আনতে হলো। আগস্টের 1 তারিখে খালি সিন্দুকটাও দুজন ধরাধরি করে নিয়ে এলো। সেই থেকে সিন্দুকটাকে ওরা ওয়ার্ড্রপ হিসেবে ব্যবহার করছে। সিন্দুকের ভেতর এত সব জিনিসপত্র পেয়ে গডফ্রের চেয়েও বেশি খুশি মনে হলো প্রফেসর টার্টলেটকে। উচ্ছ্বাস আর আনন্দে চেপে রাখতে না পেরে বারবার তিনি বলছেন, ফিনা আইল্যান্ডে আমাদের ভবিষ্যৎ দেখা যাচ্ছে খুবই উজ্জ্বল। সেদিন সন্ধ্যের দিকে ছাত্রের সামনে দাঁড়ালেন তিনি, হাতে পকেট বেহালা। গডফ্রে, আবার তোমার নাচ শেখাটা শুরু করা দরকার। এসো, আজ তোমাকে একটা নতুন নাচ শেখাই। ভবিষ্যৎ উজ্জ্বল ভেবে প্রফেসর টার্টলেট যতই আত্মতৃপ্তি বোধ করুক, গডফ্রের মনে কিন্তু শান্তি নেই। ফিনা আইল্যান্ডে চিরকাল তাদেরকেই থেকে যেতে হবে, এটা ভাবলেই তার মন বিদ্রোহী হয়ে উঠেছে। সাগরের বুকে এই দ্বীপ একটা ফাঁদ, সেই ফাঁদ থেকে যেভাবেই হোক পালাতে হবেই। সিন্দুকটা পাওয়ায় ওদের কাজ অনেক কমে গেছে। টার্টলেটের কাজ অবশ্য বেড়েছে, কারণ প্রায় সারাদিনই নানা রকম রান্নার কাজে ব্যস্ত থাকেন তিনি। বন্দুক পাওয়ায় পোষা প্রাণীগুলোকে আর মারতে হয় না। হরিণ আর পাখি শিকার করে আনে গডফ্রে। উইলট্রির দেয়ালে গজাল ও পেরেক দিয়ে বেশ কয়েকটা তাক বানিয়েছে সে। তৈশজপত্র সব ওই তাকের উপরেই রেখেছে ওরা। অন্যান্য জিনিসপত্র রাখা হয়েছে দেয়ালের গায়ে খোপ খোপ করে। যন্ত্রপাতি আর অস্ত্রগুলো রাখা হয় আংটার সঙ্গে দেয়ালের গায়ে। কোটরের মুখে কাঠের একটা দরজাও লাগিয়েছে গডফ্রে। গাছের দেয়াল কেটে একজোড়া জানালাও তৈরি করা হয়েছে। এবার টার্টলেটের দাবি অনুসারে একটা চিমনিও বানাতে হবে। রান্নার কাজ এখন আস্তানার বাইরে সারছে ওরা, কিন্তু বৃষ্টির বাদলার দিনে তো ভেতরেই কাজটা করতে হবে। চিমনি না থাকলে তখন ধোঁয়া বেরোবে কিভাবে? আরও একটা জরুরি কাজ সেরে ফেলেছে গডফ্রে। ডালপালা এক করে বেঁধে একটা ছোট নদীটার উপর সরু একটা সাঁকো তৈরি করে ফেলেছে সে। নদীর 2 পারে আসা যাওয়া করতে এখন আর পানিতে নামতে হবে না ওদেরকে। সব কাজে করেছে গডফ্রে, কিন্তু বাড়ির কথা মনে পড়লেই মনটা তার খুব খারাপ হয়ে যায়। চিন্তা ভাবনা করে দ্বীপের উত্তরের অন্তরীপের মাথায় একটা পতাকা ওড়াবার ব্যবস্থা করল সে। আশপাশ দিয়ে কোনো জাহাজ গেলে পতাকাটা অবশ্যই দেখতে পাবে। সাদা পতাকা নাবিকদের চোখে নাও ধরা পড়তে পারে, তাই উদ্ভিদের রস দিয়ে কাপড়টা লাল রঙে রাঙিয়ে দিয়েছে সে। 15 আগস্ট পার হয়ে গেল। 2-2বার ধোঁয়া দেখেছে গডফ্রে, অথচ ধোঁয়ার উৎস সম্পর্কে আজও কিছু জানতে পারেনি। দ্বীপে ওরা দুজন ছাড়া অন্য কোনো মানুষ আছে এও বিশ্বাস করা যায় না। থাকলে বন্দুকের আওয়াজ শুনে তারা আসত। ধোঁয়ার রহস্য গডফ্রেকে বিমূঢ় করে রেখেছে। ফিনা আইল্যান্ডে উষ্ণ প্রস্রবণ থাকার কথা নয়, কারণ এই দ্বীপ আগ্নেয়গিরির বিস্ফোরণে তৈরি হয়নি। অগত্যা বাধ্য হয়েই গডফ্রেকে মেনে নিতে হলো। দেখতেই ভুল হয়েছে তার, আসলে সে কোনো ধোঁয়া দেখেনি। দিনগুলো ভালোই কেটে যাচ্ছে ওদের। ইদানিং নিয়মিত গডফ্রেকে নাচ শেখাচ্ছেন প্রফেসর টার্টলেট। গডফ্রেও নিয়মিত শিকারে বেরোচ্ছে, দৈনন্দিন কাজগুলো সময় মতো ধরে সারছে। তারপর হঠাৎ 13 সেপ্টেম্বরের বেলা 3টার দিকে ধোঁয়ার লম্বা একটা রেখা দেখতে পেল গডফ্রে। সেদিন ফ্ল্যাগ পয়েন্ট পর্যন্ত গিয়েছিল সে। ওখানে পতাকা উড়িয়েছে, তাই জায়গাটার নাম রেখেছে ফ্ল্যাগ পয়েন্ট। চোখে দূরবীন তুলে দিগন্তের দিকে তাকিয়েছিল। হঠাৎ সাগর থেকে ধোঁয়া উঠতে দেখল। বুকটা সঙ্গে সঙ্গে ধক করে উঠল তার। জাহাজ, একটা জাহাজ!
ধোঁয়ার রেখাটা ক্রমশ বড় হচ্ছে। বেলা 4টার দিকে জাহাজটার চিমনি দেখা গেল, কালো একটা বিন্দুর মতো। এখনো জাহাজটা অনেক দূরে, দিগন্তের একেবারে কিনারায়। বেলা 5টার দিকে পুরো জাহাজটা দেখতে পেল গডফ্রে। এখনো অনেক দূরে, তবু জাহাজটার গায়ে রং চিনতে পারছে সে, এমনকি পতাকার রঙও। পতাকা দেখেই বুঝতে পারল জাহাজটা যুক্তরাষ্ট্রের। গডফ্রে ভাবল, আমি ওদের পতাকা দেখতে পাচ্ছি, তাহলে ওরাও নিশ্চয়ই আমার পতাকাটা দেখতে পাচ্ছে। সেক্ষেত্রে জাহাজটা তো এদিকে আসার কথা, কিন্তু তা কি আসছে? হঠাৎ ব্যস্ত হয়ে উঠল গডফ্রে। পতাকাটা নামিয়ে দ্রুত এদিক ওদিক দৌড়াতে লাগলো বাতাসে। ইতিমধ্যে জাহাজ অনেকটা কাছে চলে এসেছে। সৈকত থেকে এখন ওটার দূরত্ব খুব বেশি হলে 3 মাইল। তাহলে কি নাবিকরা গডফ্রেকে দেখতে পেয়েছে? দেখতে পেলে অবশ্যই সাড়া দেবার কথা, কিন্তু তা দিচ্ছে না কেন? নিয়ম হলো ওরাও পতাকাটা খানিকটা নিচু করে দোলাবে, কিন্তু কই? ধীরে ধীরে সন্ধে হয়ে এলো। 6:30 বাজে। ফিনা আইল্যান্ড থেকে জাহাজটা যখন মাত্র 2 মাইল দূরে, ঝপ করে অস্ত গেল সূর্য। এখনো পতাকাটা দোলাচ্ছে গডফ্রে, কিন্তু বৃথাই। একটু পর পতাকা রেখে বন্দুকটা তুলে কয়েকটা ফাঁকা আওয়াজ করল গডফ্রে, কিন্তু গুলির আওয়াজ সম্ভবত জাহাজ পর্যন্ত পৌঁছালো না। ইতিমধ্যে সেটা অনেক দূরে সরে গেছে। বাতাসও বইছে উল্টো দিকে। রাত ক্রমশ বাড়ল, অন্ধকার ঢেকে দিল সাগরকে। জাহাজটাকে এখন আর দেখাই যাচ্ছে না। কোনো সাড়া না দিয়ে ফিনা আইল্যান্ডকে পাশ কাটিয়ে চলে গেল নাবিকরা। এখন আর গডফ্রের কিচ্ছু করার নেই। হাল ছেড়ে না দিয়ে কিছু কাঠ আর শুকনো পাতা জোর করে আগুন জ্বালালো সে। মনে আশা, দেখতে পেলে নাবিকরা আগুন জ্বেলে সাড়া দেবে। কিন্তু জাহাজে কোনো আগুন জ্বলল না। বিষণ্ণ মনে নিজের আস্তানায় ফিরে এলো গডফ্রে। দুঃখে প্রফেসর টার্টলেটকে জাহাজের কথা বললই না সে। পরদিন বিকেলে রোজকার মতো ফ্ল্যাগ পয়েন্টে ঝিনুক আর পাখির ডিম আনতে গেল প্রফেসর টার্টলেট। বেশ কিছুক্ষণ পর গডফ্রে দেখল ভূতে পাওয়া মানুষের মতো ছুটে আসছেন তিনি। প্রাণপণে ছুটছেন, ছোটার ভঙ্গিতে কোনো ছন্দ নেই। অথচ সিন্দুকটা পাবার পর থেকে টার্টলেটের প্রতিটি নড়াচড়াতে নিত্য নতুন ভঙ্গি ফুটে ওঠে। কাছাকাছি আসতেই দেখা গেল আতঙ্কে তার 2 চোখ বিস্ফোরিত হয়ে আছে। গডফ্রে উদ্বিগ্ন হয়ে উঠল, গলা চড়িয়ে জিজ্ঞেস করল, স্যার কি হয়েছে? ওদিকে ওদিকে। উত্তরের গাছপালার দিকে হাত তুলে দেখালো টার্টলেট। ঘন ঘন হাঁপাচ্ছেন। ওদিকে কি? কেন? একটা কেন? কেন? শুধু কেন? সবাইকে মাথা নাড়ালেন প্রফেসর। শুধু কেন নয় গডফ্রে, আমরা খুন হয়ে যাব। সে কি বলছেন? গডফ্রে হতভম্ব। কেন ভর্তি জঙ্গলি গডফ্রে, সেফ কচুকাটা করবে আমাদের। নিশ্চয় ওরা মানুষ খায়। টার্টলেটের লম্বা করা হাত অনুসরণ করে তাকালো গডফ্রে। তীর থেকে 1/2 মাইল দূরে ছোট্ট একটা ডিঙ্গি দেখা যাচ্ছে। ফ্ল্যাগ পয়েন্ট পার হয়ে দ্বীপে ভিড়বে বলে মনে হচ্ছে। কেন বলছেন জঙ্গলিরা নরখাদক? টার্টলেটকে জিজ্ঞেস করল সে। সেটার আশঙ্কাই বেশি, তাই না? ওটা জঙ্গলিদের ডিঙ্গি নাও হতে পারে, বলল গডফ্রে। হয়তো কোনো সওদাগরি জাহাজের নৌকা। সওদাগরি জাহাজের নৌকা? অসম্ভব নয়। কাল বিকেলে ফিনা আইল্যান্ডের পাশ দিয়ে একটা জাহাজ চলে গেছে। জাহাজ চলে গেছে? প্রফেসর অবাক। অথচ আমাকে তুমি কিছুই বলনি। বলে কি লাভ হতো বলুন? চলুন নৌকাটা কোথায় ভিড়ে দেখি। আস্তানা থেকে দূরবীনটা নিয়ে এলো গডফ্রে। একটু ভালো করে নৌকাটার দিকে তাকাতে আটকে উঠল সে। আপনার কথাই ঠিক স্যার, সত্যি জঙ্গলিরা আসছে। গডফ্রে এত ভয় পেয়েছে যে তার হাত থেকে দূরবীনটা পড়ে গেল। টার্টলেট থরথর করে কাঁপতে শুরু করলেন। নৌকায় সত্যি জঙ্গলে আছে। দ্বীপের দিকে আসছে তারা। নৌকাটা পলিনেশিয়ান ক্যানোর মতো দেখতে। বাঁশ খাড়া করে তাতে বেশ বড় একটা পাল টানানো হয়েছে। নৌকার আকার আকৃতি দেখে গডফ্রে বুঝতে পারছে মালয়েশিয়া থেকে ওদের ফিনা আইল্যান্ড খুব বেশি দূরে হবে না।
কিন্তু কেনতে মালয়েরা নেই? রয়েছে প্রায় উলঙ্গ 10-12 জন লোক। সবাই তারা কালো কুচকুচে, প্রত্যেকের হাতে বৈঠা দেখা যাচ্ছে। জঙ্গলিরা এখন যদি ওদেরকে দেখে ফেলে তাহলেই সর্বনাশ। এখন আর তার পতাকাটা নামিয়ে ফেলা সম্ভব নয়। নামাতে গেলেই ওদেরকে তারা দেখে ফেলবে। আবার না নামালেও এই পতাকা দেখেই অসভ্য লোকগুলো টের পেয়ে যাবে যে দ্বীপে লোকজন আছে। ঝুঁকে দূরবীনটা আবার তুলে চোখে ঠেকাল গডফ্রে। অন্তরীপটাকে পাশ কাটিয়ে দ্বীপের মধ্যে ঢুকে পড়ল কেন? যাচ্ছে ছোট নদীটার দিকে। শঙ্কিত হয়ে উঠল গডফ্রে। জঙ্গলিরা উইলট্রির দিকেই যাচ্ছে। প্রফেসর টার্টলেটকে নিয়ে উইলট্রির দিকে ছুটে গেল গডফ্রে। জঙ্গলিরা ওদের আস্তানায় হামলা চালালে যেভাবেই হোক ঠেকাতে হবে। প্রফেসর টার্টলেট কিন্তু অন্য কথা ভাবছেন। কপালে চাপড় মেরে তিনি বললেন, হায়, একে বলে দুর্ভাগ্য। আসলে কপালে লিখন কে খণ্ডায়। আমাদের শখ হয়েছিল রবিনসন ক্রুসো হব। তো দ্বীপে জঙ্গলির কেন এসে ভিড়বে না, অথচ রবিনসন ক্রুসো হব? এ তো আর সম্ভব নয়। একদিন না একদিন নরখাদকরা তো আসবেই। মাত্র 3 মাস হলো এই দ্বীপে এসেছে আমরা। মাত্র 3 মাস। এর মধ্যে জঙ্গলিরা এসে হাজির। এখন তো স্বীকার না করে উপায় নেই যে ড্যানিয়েল ডিফো বা জোহান ওয়েস্ট কেউই তাদের বর্ণনায় খুব একটা রং চড়ায়নি। দেবদারুর নিচে আগুন জ্বলছে। ফিরে এসে প্রথমেই সেটা নিভিয়ে দিল গডফ্রে। আগুন তো নেভালই, কয়লার ছাইও সব ঝেঁটিয়ে সাফ করে ফেলল। জঙ্গলিরা এদিক দিয়ে হেঁটে গেলেও টের পাবে না যে এখানে আগুন জ্বালা হয়েছিল। মোরগ মুরগিরা আগে নিজেদের আস্তানায় ঢুকেছে, সেটার মুখ ডালপালা দিয়ে আড়াল করে রাখা হলো। ছাগল আর ভেড়াগুলোকে তাড়িয়ে দেয়া হলো বেশ খানিকটা দূরে। যেসব জিনিস বাইরে ছিল সেগুলো তুলে আনা হলো উইলট্রির ভেতরে। আস্তানায় ঢুকে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল ওরা। এমনকি জানালা দুটো খোলা রাখা হলো। কান পেতে চুপচাপ বসে আছে ওরা। রাতটা যেন কোনো মতে শেষ হচ্ছে না। বাইরে নানা রকম আওয়াজ হচ্ছে। প্রতিটি শব্দ চমকে দিচ্ছে ওদেরকে। একবার মনে হলো দেবদারু গাছের আশপাশে কারা যেন হাঁটাহাঁটি করছে। জানালার একটা কবাট সামান্য ফাঁক করে তাকালো গডফ্রে। কেউ নেই, অন্তত কাউকে দেখতে পাচ্ছে না। আবার শুরু হলো অপেক্ষার পালা। তারপর একসময় সত্যি সত্যি পায়ের আওয়াজ শুনতে পেল ওরা। জানালার কবাট আবার ফাঁক করে বাইরে তাকালো গডফ্রে। এত উদ্বেগ আশঙ্কার মধ্যেও হাসি পেল তার। ঘাস জমি থেকে একটা ছাগল একা ফিরে এসেছে, গাছতলায় বসে বিশ্রাম নিচ্ছে। গডফ্রে মনে মনে ঠিক করে ফেলেছে জঙ্গলিরা তাদের আস্তানায় দেখে ফেললে কি করবে। উইলট্রির ভেতর দিয়ে দেয়ালের খাজে পা রেখে তরতর করে উঠে যাবে তারা মগ ডালে। জঙ্গলিদের সঙ্গে লড়াই করার জন্য এই জায়গাটা আদর্শ। সঙ্গে বন্দুক আর রিভলভার আছে, গুলির কোনো অভাব নেই। কাজে যুদ্ধ বাঁধলে তারাই জিতবে। জঙ্গলিদের সঙ্গে খুব বেশি হলে তীর ধনুক আছে। তাদের তীর গাছের শাখা প্রশাখায় গিয়ে লাগবে, মগডাল পর্যন্ত পৌঁছাবে না। তাছাড়া বন্দুক রিভলভারের সঙ্গে তীর ধনুকের কি কোনো তুলনা চলে? রাতটা ভয়ে ভয়ে কাটছে। তবে জঙ্গলিরা এদিকে এখনো আসেনি। রাতে হয়তো আসবেও না। দিনের আলোয় চারদিক ভালো করে দেখে নিয়ে তারপর হয়তো দ্বীপে নামবে। টার্টলেট বললেন, ওরা বোধহয় টের পায়নি যে দ্বীপে মানুষ আছে। গডফ্রে মাথা নাড়াল। পতাকাটা তো না দেখতে পাবার কথা নয়, কাজেই জানি যে এখানে মানুষ আছে। তবে আমরা কজন আছি তা জানে না, সেজন্য হয়তো হামলা চালাতে ভয় পাচ্ছে। সকালে কি ঘটবে বলা যায় না। সকালে তারা চলেও যেতে পারে। চলে যাবে বলে মনে হয় না। এত কষ্ট করে ফিনা আইল্যান্ডে তারা এক রাতের জন্য নিশ্চয় আসেনি। একটু পর গডফ্রে আবার বলল, সকালে যদি ওরা না আসে আমরাই ওদেরকে খুঁজে বেরোব। কি? আতকে উঠলেন টার্টলেট। আমরা খুঁজতে বেরোব? কেন? আড়াল থেকে দেখতে হবে সংখ্যায় ওরা কজন, ওদের উদ্দেশ্যটাই বা কি, বলল গডফ্রে। আমরা দুজন কিন্তু সারাক্ষণ একসঙ্গে থাকব, বিচ্ছিন্ন হব না। যদি মনে হয় ওদের মতলব ভালো নয়, সেক্ষেত্রে এই আস্তানা ছেড়ে জঙ্গলে গা ঢাকা দেব আমরা। ফিসফিস করে বললেন টার্টলেট। বাইরে শব্দ হলো না। জানালার কপাট একটু ফাঁক করে বাইরে তাকালো গডফ্রে। না, ভয় পাবার কোনো কারণ নেই।
ছাগল ভেড়াগুলো ফিরে আসছে। মিস্টার টার্টলেট, সকাল হতে আর বেশি দেরি নেই। বাইরে বেরোবার জন্য তৈরি হন। বেশি না, একটা বন্দুক নিন। মনে রাখবেন, যেদিকে বলবো শুধু সেদিকেই গুলি করবেন। পারবেন তো? আমাকে বন্দুক ছুটতে হবে? ভ্যাবাচাকা খেয়ে গেলেন প্রফেসর টার্টলেট। আমি বন্দুক ছুটতে গেলে বন্দুকে যদি আমাকে ছুঁড়ে ফেলে দেয়? আগে কখনো ছুড়িনি কি না? গডফ্রেকে অভয় দিয়ে বলল, চেষ্টা করলে পারবেন, আমি দেখিয়ে দেব। কিন্তু আমার গুলি কি জঙ্গলিদের গায়ে লাগবে? লাগানোর হয়তো দরকারই হবে না, বলল গডফ্রে। গোলের আওয়াজ শুনেই জঙ্গলিরা হয়তো পালাবে। ভোরের আলো ফোটার পর জানালা খুলে চারপাশে চোখ বোলালো গডফ্রে, কিন্তু কোনো কেন বা জঙ্গলি কিছুই দেখতে পেল না। ওরা খুব অবাক হল। জঙ্গলিরা গেল কোথায়? চোখে দূরবীন জানালা দিয়ে ফ্ল্যাগ পয়েন্টের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে গডফ্রে। ওদিকটা একেবারে ফাঁকা, কিছুই নেই। গডফ্রের মন খুঁতখুত করছে। কি যেন একটা অবশ্যই থাকার কথা ওদিকে, অথচ নেই। সেটা কি? তারপর হঠাৎ মনে পড়তে আঁতকে উঠল সে। সর্বনাশ! কি হলো জানতে চাইলেন প্রফেসর টার্টলেট। পরিস্থিতিটা দ্রুত ব্যাখ্যা করল গডফ্রে। দ্বীপে যে লোক আছে জঙ্গলিরা তা জেনে ফেলেছে। কিভাবে? ফ্ল্যাগ পয়েন্টে ওদের পতাকাটা নেই। আস্তানা ছেড়ে বেরিয়ে পড়ার জন্য তক্ষুনি তৈরি হলো গডফ্রে। টার্টলেট দ্বিধায় ভুগছেন দেখে বলল, তাহলে একা আপনি থাকুন এখানে। একা থাকতে হলে আমি ভয়ে মারা যাব। তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, তাকটা দিল গডফ্রে। তারপর আশ্বাস দিয়ে জানালো, বন্দুক আর রিভলভারে গুলি ভরাই আছে, ট্রিগার টিপলে গুরুম। প্রফেসর হাতে একটা বন্দুক ধরিয়ে দিল সে, নিজেও নিল একটা। টার্টলেট কোমরে একটা ভোজালি গুছিলেন। কার্তুজ ভরা একটা পাউচ তার কাছে থাকল। গডফ্রেকে জিজ্ঞেস করলেন, বেহালাটাও সঙ্গে রাখবো কি না? সুর শুনে জঙ্গলিরা হয়তো শত্রুতা ভুলে বন্ধুত্ব করার জন্য হাত বাড়িয়ে দিতে পারে। গডফ্রে গম্ভীর সুরে বলল, না। সাবধানে দরজা খুলে বাইরে বেরোলো ওরা। ইতিমধ্যে 6টা বেজে গেছে। দেবদারু গাছের মাথায় ঝিলিক দিচ্ছে উজ্জ্বল রোদ। চারপাশের পরিবেশ শান্ত, চুপচাপ। ছাগল ভেড়াগুলো আবার ফিরে গেছে ঘাস জমিতে। বাইরে থেকে আস্তানার দরজাটা বন্ধ করে দিল গডফ্রে। সেটা এমনভাবে বানানো হয়েছে যে বন্ধ করার পর দেখে মনেই হয় না যে এখানে একটা দরজা আছে। আস্তানার সামনে ওদের পায়ের ছাপ মুছে ফেলল ওরা। তারপর জায়গাটা ছড়িয়ে দিল শুকনো পাতা। নদীর দিকে যাচ্ছে ওরা। সামনে রয়েছে গডফ্রে, পেছনে টার্টলেট। প্রফেসর আজ আবার নাচ ভুলে গেছেন। বন্দুক কাঁধে থাকায় হোঁচট খেতে খেতে হাঁটছেন তিনি। আর যাই হোক, হোঁচট খাওয়াকে নাচ বলা যায় না। নদীর কাছে এসে গাছতলায় দাঁড়ালো গডফ্রে। চোখে দূরবীন তুলে ফ্ল্যাগ পয়েন্টের দিকে তাকালো। না, দেখার মতো কিছুই নেই। কোনো মানুষ না, একটু ধোঁয়াও না। পশ্চিম তীরটাও তাই, একদম ফাঁকা। গডফ্রে সিদ্ধান্ত নিল, কাল রাতে জঙ্গলিরা যেখানে নৌকা ভিড়িয়েছিল সেই জায়গাটা একবার দেখে আসতে হয়। অর্থাৎ এখন ওদেরকে নদীর মোহনায় যেতে হবে। নদীর ধারে প্রচুর গাছপালা আর ঝোপঝাপ আছে। গা ঢাকা দিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। তার সন্দেহ হল, কেনতেই আছে জঙ্গলিরা, বিশ্রাম নিচ্ছে। তা যদি হয়, ভেবে দেখতে হবে ওরাই জঙ্গলিদের উপর হামলা করবে কিনা। সাবধানে, কোনো আওয়াজ না করে ধীরে ধীরে এগোচ্ছে গডফ্রে। টার্টলেট অবশ্য নিঃশব্দে হাঁটতে পারছেন না। হোঁচট কখনো শব্দহীন হয় না। মনে মনে বিরক্ত বোধ করলেও হাজার হোক শিক্ষক, গডফ্রে তাই কিছু বলছে না। তবে বিপদের সময় উনি যে কতটুকু সাহায্যে আসবেন তা সে আন্দাজ করতে পারছে। 1 ঘন্টা মাত্র 1 মাইল এগোলো ওরা। এখন পর্যন্ত বেমানান কিছুই চোখে পড়েনি। এতক্ষণ ঝোপের আড়ালে গা ঢাকা দিয়ে এগিয়েছে ওরা, কিন্তু সামনের পথ বেশ অনেকটা ফাঁকা, কোনো গাছপালা নেই। আড়াল থেকে না বেরিয়ে নদীর 2 পারের উপর চোখ বোলাচ্ছে গডফ্রে। আশ্চর্য, জঙ্গলিরা যেন বাতাসে মিলিয়ে গেছে। এমন কি হতে পারে যে ওদের মতো জঙ্গলিরাও লুকিয়ে আছে, আড়াল থেকে লক্ষ্য রাখছে ওদের উপর? কথাটা শুনে হেসে উঠলেন টার্টলেট। তিনি যে ভয় ডর কাটিয়ে উঠেছেন গডফ্রের তা জানা ছিল না।
তাই একটু অবাক হলো সে। তবে কিছু বলল না, তার ধারণা বিপদ এখনো কাটেনি। ফাঁকা জায়গাটা সাবধানে পার হয়ে এলো ওরা। আরও প্রায় ঘণ্টাখানেক হাঁটার পর সাগরের কিনারায় পৌঁছালো। এদিকে নদীর পাড়ে বড় কোনো গাছ নেই। আড়াল পেতে চাইলে হামাগুড়ি দিয়ে ছোট কয়েকটা ঝোপের মধ্য দিয়ে যেতে হবে ওদেরকে। গডফ্রের দেখা দেখি প্রফেসর টার্টলেটও হামাগুড়ি দিয়ে এগোলেন। শুধু শুধু লোক হাসাচ্ছি আমরা, প্রতিবাদের সুরে বললেন তিনি। জঙ্গলিরা যেখানেই নেই সেখানে ওদেরকে ভয় পাবার কি দরকার শুনি? জঙ্গলিরা আছে, ফিসফিস করল গডফ্রে। না থেকে পারে না, আপনি তৈরি থাকুন, আমি বললেই গুলি করবেন। সামান্য একটু এগোতেই কয়েকটা বড় পাথরের আড়াল থেকে ধোঁয়া উঠতে দেখল ওরা। ঘাসের উপর শুয়ে বন্দুকটা বাগিয়ে ধরল গডফ্রে। আমার একটু সন্দেহ হচ্ছে স্যার, বলল সে। এর আগে আরো দুবার ধোঁয়া দেখেছি আমি। তার মানে কি আগেও দুবার জঙ্গলিরা দ্বীপে নেমেছিল? নিজের প্রশ্নের উত্তর নিজেই দিল সে। কিন্তু না, তাই বা কিভাবে সম্ভব? অনেক খুঁজেও আমি তো কোনো ছাই বা কয়লা দেখিনি। তবে আশা করি এই ধাঁধার এবার একটা সমাধান পাওয়া যাবে। হামাগুড়ি দিয়েই নদীর বাঁকে পৌঁছালো ওরা। এখান থেকে নদীর দুদিকেই অনেক দূর পর্যন্ত দেখা যায়। চোখ বোলাতে শুরু করেই চমকে উঠল গডফ্রে, তবে সঙ্গে সঙ্গে কিছু বলল না। ইঙ্গিতে প্রফেসর টার্টলেটকে সামনে এগোতে নিষেধ করল সে। আগুনটা জ্বালা হয়েছে তীরের বড় একটা পাথরের উপর। বেশ বড় আগুন, প্রচুর কাঠ জড়ো করে ধরানো হয়েছে। শুধু আগুন নয়, ওটাকে ঘিরে জঙ্গলিরাও বসে আছে। নদীর তীরে আরেকটা বড় পাথর দেখা যাচ্ছে। নৌকাটাকে সেটার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। খালি চোখেই সব পরিষ্কার দেখতে পাচ্ছে গডফ্রে। ওদের কাছ থেকে জঙ্গলিদের দূরত্ব 200 গজ হবে না। আগুনে কাঠ পুড়ছে, তার শব্দ শুনতে পাচ্ছে ওরা। মাথাগুলো গণল গডফ্রে। নিশ্চিত হলো আপাতত কোনো ভয় নেই। জঙ্গলিরা সবাই আগুনের কাছেই রয়েছে। 10 জন বসে আছে আগুনটাকে ঘিরে। তারা মাঝে মধ্যে কাঠ গুজে দিচ্ছে আগুনে। একজন, সে বোধহয় সর্দার, পায়াচারি করছে আর মাঝে মধ্যে ঘাড় ফিরিয়ে দ্বীপের ভেতরটার দিকে তাকাচ্ছে। লোকটাকে গডফ্রে সর্দার বলে মনে হলো কাঁধে লাল কাপড়টা দেখে। জঙ্গলিরা সব মিলিয়ে 12 জন। শেষ লোকটাকে আগুনের কাছে একটা খুঁটির সঙ্গে রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। লোকটাকে বেঁধে রাখার মানে কি? সে কি কোনো অপরাধ করেছে? গডফ্রে হঠাৎ বিচলিত বোধ করল। আরও একটা অগ্নিকুণ্ড তৈরি করেছে জঙ্গলিরা। কারণটা স্পষ্ট, 12 নম্বর লোকটাকে আগুনে পুড়িয়ে মারা হবে। গডফ্রের মনে হলো প্রফেসর টার্টলেট কাল জঙ্গলিদেরকে মানুষ খেকো বলে সন্দেহ করেছিল। দেখা যাচ্ছে তার ধারণাই ঠিক। রবিনসন ক্রুসোরা সবাই দেখা যাচ্ছে একই রকম, একটা যেন আরেকটার নকল। ঠিক এরকম একটা পরিস্থিতিতে পড়েছিল ড্যানিয়েল ডিফোর নায়কও। যে খেলায় যে নিয়ম, গডফ্রের উপলব্ধি করল তাদেরও এই লোকটাকে উদ্ধার করতেই হবে, ঠিক যেভাবে ক্রুসো জঙ্গলিদের হাত থেকে ফ্রাইডেকে উদ্ধার করেছিল। এ সম্ভব নয়। চোখের সামনে কাউকে পুরো মরতে দেয়া যায় না। ওদের সঙ্গে 2টো দুনালা বন্দুক আছে, 2টোতে 4টি বুলেট, একজনের রিভলভারে রয়েছে 12টা বুলেট। 11 জন অসভ্যকে ঘায়েল করতে যথেষ্ট। খুন করতে হবে না, ফাঁকা আওয়াজ করলেই জঙ্গলিরা যে যেদিকে পারে ছুটে পালাবে। একটু পরেই পায়াচারি থামিয়ে আগুনের পাশে দাঁড়িয়ে পড়ল সর্দার। বন্দির হাত দুটো পিছমোড়া করে খুঁটির সঙ্গে বাঁধা, তার দিকে একটা হাত তুলে ইঙ্গিত করল সে। তার এই ইঙ্গিতের অপেক্ষাতেই ছিল জঙ্গলিরা। গডফ্রেও সর্দারের এই ইঙ্গিতের জন্য অপেক্ষা করছিল। দেরি না করে সিধে হল সে। গডফ্রে কি করতে চায় তা বুঝতে না পারলেও দেখা দেখি প্রফেসর টার্টলেটও দাঁড়িয়ে পড়লেন। গডফ্রের ধারণা ছিল তাকে দেখা মাত্র ঘাবড়ে যাবে জঙ্গলিরা। হয় তারা অস্ত্র উঁচিয়ে ধেয়ে আসবে, তা না হয় ছুটে গিয়ে উঠবে নিজেদের কেনোতে। কিন্তু সেরকম কিছুই ঘটল না। জঙ্গলিরা ওদেরকে গ্রাহ্যই করল না, ভাবটা যেন ওদেরকে দেখতেই পায়নি। আবার একটা ইঙ্গিত করল সর্দার। এবার 3 জন জঙ্গলি এগিয়ে এসে বন্দির বাঁধন খুলে ফেলল।
তাকে শক্ত করে ধরে আগুনের কাছে নিয়ে যাচ্ছে। বন্দী অবশ্য পুড়ে মরতে রাজি নয়, নিজেকে ছাড়াবার জন্য ধস্তাধস্তি শুরু করেছে সে। তার ধাক্কা খেয়ে জঙ্গলি 3 জন ছিটকে দূরে সরে গেল, কিন্তু আবার তারা ছুটে এসে জাপটে ধরল বন্দীকে। বেচারা একা, ওদের সঙ্গে পারল না। আরো কয়েকজন জঙ্গলি ছুটে এসে কাবু করে ফেলল তাকে। সর্দারের হাতে একটা পাথরের কুড়াল ধরিয়ে দিল এক জঙ্গলি। সেটা মাথার উপর তুলে বন্দির দিকে এগোলো সর্দার। ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। সর্দার কি প্রথমে লোকটার মাথা ফাটাবে, তারপর আগুনে পোড়াবে? গডফ্রে চেঁচিয়ে উঠল। পর মুহূর্তে গর্জে উঠল তার হাতের বন্দুক। গুলি সম্ভবত মোক্ষম জায়গাতেই লেগেছে। গুরুম করে শব্দ হতেই মাটিতে ছিটকে পড়ল সর্দার। বাকি জঙ্গলিরা গুলির আওয়াজ শুনে হতভম্ব হয়ে পড়েছে। জীবনে বোধহয় এই প্রথম গুলির শব্দ শুনল তারা। ঘাড় ফিরিয়ে তাকালো সবাই। এবার গডফ্রেকে গ্রাহ্য না করে তাদের উপায় নেই। গডফ্রে ইঙ্গিত করতেই বন্দিকে ছেড়ে দিল তারা। মুক্তি পেয়ে কি আর দাঁড়ায় বন্দি? গডফ্রেকে লক্ষ্য করে তীরবেগে ছুটছে সে। আর ঠিক তখনই আরেকটা গুলির শব্দ হল। গুরুম। প্রফেসর টার্টলেট চোখ বুজে ট্রিগার টেনে দিয়েছেন। বন্দুকের কুঁদ ধাক্কা মারল তার কাঁধে। পাক খেয়ে চিত হয়ে গেলেন তিনি মাটিতে। ব্যথায় গঙ্গাচ্ছেন। কিন্তু কি অব্যর্থ লক্ষ্যভেদ! চোখ বুজে গুলি করলে কি হবে? জঙ্গলিদের একজন ছিটকে পড়ল সর্দারের পাশে। সেই সঙ্গে শুরু হলো জঙ্গলিদের আতঙ্কিত ছুটোছুটি। নিজেদের 2 জন আহত লোকজনকে নিয়ে কেনতে উঠে পড়ল তারা। কেন ভেসে গেল মাঝ নদীতে। উল্লাসে ধেই ধেই করে নাচছেন প্রফেসর টার্টলেট। বিজয়ের আনন্দ গডফ্রের চেয়ে তারই বেশি। জীবনের প্রথম গুলিটা শতকরা 100% সফল। কাঁধের ব্যথা ভুলে নৃত্য করছেন তিনি। বন্দি তার উদ্ধারকর্তার সামনে এসে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে নিচু হলো সে। লম্বা হয়ে শুয়ে মাটিতে একটা চুমু খেল। তারপর মাথাটা রাখল গডফ্রের পায়ের উপর। কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তা যেন ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো পড়ে জেনে নিয়েছে পলিনেশিয়ান এই জঙ্গলিটিও। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন জুল ভার্নের লেখা গল্প স্কুল ফর রবিনসন্স এর 4র্থ পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।